ওকে, গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের নেক্সটে যে আলোচনাগুলো আছে সেগুলো বুঝতে হলে আসলে আমাদের প্রবাবিলিটি যে কনসেপ্টটা আছে সেটা আমাদের ভালো করে জানতে হবে। তো আমরা আজকে প্রবাবিলিটি গত ক্লাসে কিছু আলোচনা করেছিলাম, আজকে একদম খুব ফর্মাল ওয়েতে আমরা আলোচনাটা আরো এগিয়ে নিয়ে যাবো আস্তে আস্তে। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে প্রবাবিলিটির ফান্ডামেন্টালসটা বুঝতে হলে আজকে যে ম্যাটারিক্সটা ইউজ করছি এটাও আমি আমার যে গিথাবে আছে সেখানে এই সপ্তাহে উইকেন্ডে, মানে আগামীকাল বা পরশুর মধ্যে আমি এই ফাইলটা আপলোড করে দিব, সেখান থেকে আপনারা পড়তে পারবেন। আচ্ছা, তো প্রথমে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট এবং প্রবাবিলিটি মডেল, এটা জানতে হবে। তো প্রবাবিলিটি জানার পূর্বে মূলত র্যান্ডম এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে হয়, কারণ প্রবাবিলিটির কিছু বেসিক নোশন আছে। সে বেসিক নোশনের মধ্যে একটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা কথা, এই শব্দটা আমরা বলছি, এটা মূলত দুটো শব্দ এখানে, একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টের মানে, এটা যদি আমরা বাংলা করতে চাই, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষণ, গবেষণা ইত্যাদি। আর র্যান্ডম মানে হচ্ছে হঠাৎ বা দৈব, আমরা যেটাকে বলা হয়। হুম। তো এখন an experiment whose outcome cannot be determined in advance but nevertheless is still subject to analysis, সেটাকে বলা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, সেটা কিরকম? সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা কোয়েনের এক্সাম্পল দিয়েছিলাম, বলেছিলাম যে কোয়েনের এক প্রান্তে যমুনা বহুমুখী সেতু হচ্ছে, অপর প্রান্তে হচ্ছে শাপলা ফুল আছে। তো সেটার মধ্যে আপনারা কাকে মানে টস করার পূর্বে কি বলতে পারবেন যে কোন পিঠ আসবে, শাপলা ফুল আসবে না আপনার যমুনা বহুমুখী সেতু আসবে? সেটা আমরা কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারি না। মানে যে আউটকামটা এক্ষেত্রে আসবে আমরা পরীক্ষা করলে, সেটা কি র্যান্ডম, যে কোনো আউটকাম আসতে পারে। হয় শাপলা ফুল আসবে, না হলে যমুনা বহুমুখী সেতু আসবে। ওকে, ঠিক এরকম আরো একটা এক্সাম্পল হচ্ছে টসিং এ ডাই। আমি যেমন গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে বিশেষ করে আপনারা যারা লুডো খেলেন, হ্যাঁ, তো লুডো খেলার ক্ষেত্রে আপনারা যখন লুডো খেলেন, লুডোর ওখানে ছয় পর্যন্ত, মানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো ওটা আপনার আসতে পারে। ঠিক আছে, তো আপনি প্রথমবার আপনি যখন লুডোর চালটা চালবেন, তখন কিন্তু আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন না যে কত আসতেছে, 1 আসতেছে বা 6 আসতেছে, না না 3 আসতেছে, না 4 আসতেছে, কিংবা 5 আসতেছে, অথবা 2 আসতেছে। এটা। তারপর আরেকটা জিনিস হতে পারে, আমরা যদি বলি যে শীতকাল আসতেছে এখন আমাদের বাংলাদেশে, তো নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসে কতটুকু টেম্পারেচার কমতে পারে, বা কত আমাদের সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে। তো এটাও কিন্তু আমরা এখন খুব ফিক্সড হিসেবে আমরা বলতে পারি না, আমরা এক্সপেরিমেন্ট হিসেবে আমরা একটা র্যান্ডম সংখ্যা এক্ষেত্রে বলতে পারি। এটাই হচ্ছে মূলত র্যান্ডম এক্সপেরিমেন্ট। আবার আরেকটা হতে পারে যে আপনার ফোনে আপনি ধরেন একটা নতুন সিম কার্ড কিনলেন, ঠিক আছে? তো সিম কার্ড কেনার পরে আপনার ফোনে কতগুলো মিস কল আসবে, এটাকে আপনি আগে থেকে বলতে পারবেন পারবেন না, বাট র্যান্ডম একটা নাম্বার কেউ যদি আপনাকে ধরেন সাপোজ জিজ্ঞেস করলো যে নতুন সিম কার্ড কেনার পরে আপনি কি, মানে দ্যাট আমরা একটা এক্সাম্পল ফর দিস এক ধরে নিলাম, যে নতুন সিম কার্ড কেনার পরে আপনি কি আহ, মনে করেন যে আপনার ফোনে মিস কল আসবে? তারপরে যদি বলেন হ্যাঁ, তাহলে কয়টা মিস কল আসতে পারে বলে, প্রথম মাসে আপনি মনে করেন, দ্বিতীয় মাসে আসতে পারে কয়টা, বা 1 বছরের মধ্যে কয়টা আসতে পারে। এটাও কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল। ওকে, তারপর আরেকটা হতে পারে সেরকম, যে ধরেন আপনি একটা একটা জায়গায় গেলেন যেখানে ধরেন 50 জন মানুষ আছে, সে 50 জন মানুষের ভিতরে কারা বাম হাতে কাজ করে, বাম হাতি কারা, তো সেটা যদি আপনি বিবেচনা করতে চান, বা যারা ডান হাতি কারা, ঠিক আছে, অথবা এই 50 জন মানুষের মধ্যে কাজের আপনার শারীরিক অক্ষমতা আছে, বা কাদের নানা ধরনের ফিজিক্যাল প্রবলেম আছে, এই ধরনের জিনিসটা আমরা র্যান্ডম একটা নাম্বার, সো এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল। এরপরে আবার হতে পারে ধরেন 10 জন মানুষ যাচ্ছে, আপনারা 10 জন ফ্রেন্ড মিলে কথা বলতেছেন, তো সেখানে 10 জনের সবার হাইট কিংবা আপনার ওয়েট কিন্তু এক না। তো আপনি যখন র্যান্ডমলি এই আপনার ফ্রেন্ডের মধ্যে থেকে 10 জনের মধ্যে থেকে 5 জন, 2 জন বা 3 জন, তাদের যদি হাইট বা আপনি ওয়েট দেখতে চান, তখন সেটাও কিন্তু একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো এইগুলো সবগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল। তো এখানে ওরা এই কয়েন টসিং এর এক্সাম্পলটা দিয়েছে, দিয়ে তারা কয়েন টসিং এর এক্সাম্পলটাকে তারা মূলত ম্যাথ ল্যাব দিয়ে তারা এটার যে কোডিংটা, এটা তারা এখানে কোডিংটা করেছে। তো এখানে যে কাজটা করেছে দেখবেন যে
তিনটা বার এখানে আছে। তিনটা বার মানে এখানে মূলত তিনটা এক্সপেরিমেন্ট হয়েছে, এবং প্রতিবার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কয়েনটাকে 100 বার টস করা হয়েছে। এই কারণে দেখেন এটা বারটা এই দিক থেকে শুরু হয়ে একদম হাইস্ট যে লেভেল প্রতিটা বারের ক্ষেত্রে এটা হচ্ছে 100। তার মানে একটা কয়েন এদের কাছে আছে এবং কয়েনের দুটো পিঠ আছে, ঠিক আছে। তো এই দুটো পিঠকে বলা হয়ে থাকে, যেমন আমরা আমাদের দেশে বুঝার পার্সপেক্টিভে বললাম যে এক সাইডে আছে শাপলা ফুল আর এক সাইডে আছে যমুনা বহুমুখী সেতু। কিন্তু এখানে বইগুলোতে তারা নর্মালি এটাকে বলে হেড এবং টেল, মানে এক সেটকে বলে তারা হচ্ছে হেড মাথা, আর এক সেটকে বলে তারা হচ্ছে টেল। আপনারা যদি প্রবাবিলিটির বইগুলো পড়েন সেখানে তারা এইভাবে মূলত এক্সাম্পলটা দিয়েছে। হুম। তো এখন এখানে বললো যে এরকম একটা কয়েন আছে যার একটা হেড আছে একটা টেল আছে, অবভিয়াসলি কয়েনের হেড টেল থাকবে, এর বেশি আর কিছু তো কয়েনে থাকবে না। সো এটাকে 100 বার করে টস করা হলো এবং তিনটা এক্সপেরিমেন্ট এখানে করা হলো। এবং প্রতিবার এক্সপেরিমেন্টের ফলে দ্য ডার্ক বার ইন্ডিকেটস হোয়েন হেড ইজ ইকুয়াল টু 1 অ্যাপিয়ার। এই যে এখানে দেখেন কিছু 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 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে হোয়াইট বার, আবার কিছু কিছু ক্ষেত্রে ডার্ক বার দেখতে পাচ্ছি। যে ডার্ক যে বার গুলো আছে সেগুলো মূলত যতবার হেড পড়ছে হেডটাকে তারা ডিফাইন করতেছে, আর অন্যগুলো হচ্ছে টেল, হেড ছাড়া অন্য কিছুকে ডিফাইন তারা করতেছে। তারপরে তারা যে কাজটা করলো, দ্য এভারেজ নাম্বার অফ হেডস এগেন দ্য এভারেজ নাম্বার অফ টসেস, তারপরে তারা একটা প্লট তৈরি করলো, যে প্লটের মাধ্যমে দেখালো যে গড় কতটা হেড এসেছে আপনার কতটা টসের অ্যাগেনস্টে, মানে আমরা মোট কতটা টস করেছি সেটার অ্যাগেনস্টে মোট গড়ে কতটা হেড আমরা পেয়েছি এটা দেখার জন্য। তো মোট টস কত হয়েছে সেটা আমরা অলরেডি জানি, 100টা টস হয়েছে। তো 100টা টসের মধ্যে গড়ে কতটুকু এখানে হচ্ছে আপনার হেড এসেছে সেটা এখানে দেখানো হচ্ছে। তো এটা যদি একটু র্যান্ডম নাম্বার, নর্মালি আমরা ধরে নিলাম যে এখানে এন সংখ্যক টসেস হয়েছে, তার মানে হচ্ছে 100টা টস হয়েছে, এটা এন ইজ ইকুয়াল টু 1 কমা ড্যাশ ড্যাশ, সেটা 100 পর্যন্ত গেল। আবার খুব আরেকটা জিনিস যেটা জাপানি অটোমোটিভ কোম্পানিগুলোতে, যেমন টয়োটার যে অটোমোটিভ প্ল্যান্টটা আছে সেখানে আমরা গিয়েছিলাম আমাদের স্কলারশিপে থেকে, ওখানে একটা ইন্ডাস্ট্রি ট্যুর ছিল। স্কলারশিপ গুলোতে বাইরে এরকম অনেক ধরনের প্যাকেজ থাকে ওদের। তো এটাতে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে তারা আমাকে আপনার ওদের যে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম ওরা ওই জিনিসটা আমরা দেখেছি ফ্যাক্টরিতে। তো টয়টার মোট ফ্যাক্টরির সংখ্যা হচ্ছে 10টা, মানে যেখানে টয়টা কার তারা তৈরি করে তার মধ্যে 9টা ফ্যাক্টরি হচ্ছে জাপানের আইচি প্রিফেকচারে। এবং জাপানের আইচি প্রিফেকচারের আন্ডারে টয়টা সিটি নামে একটা শহরই আছে। টয়টা সিটি নামে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টয়টা কারের নাম এবং টয়টা সিটি নামে ওখানে কার তৈরি হয়, টয়টা সিটি আছে ওখানে, ঠিক আছে। ওই টয়টা শহরে আমরা গিয়েছি। তো যাওয়ার পরে আমরা ওদের যে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম সেটা দেখলাম, এবং ওরা এই স্ট্যাটিস্টিক্যাল এরকম মানে আপার লিমিট থাকে ওদের, একটা লোয়ার লিমিট থাকে, এভাবে স্ট্যাটিস্টিক্যাল মেথড তারা ফলো করে থাকে, মানে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। তো তারা কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমকে তারা জাপানি ভাষায় বলে থাকে কানরি সিস্টেম। হুম। তো কার্নি সিস্টেমের ক্ষেত্রে তারা যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা এক ধরনের কন্ট্রোল চার্ট ইউজ করে। এই যে নিচে যে আপনার চার্টটা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এখানে মিউ মানে হচ্ছে এভারেজ ভ্যালু, এবং মিউ থেকে কিছু এখন যখন কোনো কিছু তৈরি করা হয় তখন দেখা যায় যে এভারেজের চাইতে সেটা বেশি হতে পারে বা এভারেজের চাইতে কম হতে পারে, ঠিক আছে। তো এভারেজটা হচ্ছে মূলত একটা স্ট্যান্ডার্ড, আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনে চলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। এখন এভারেজের থেকে যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে কি আপনি কি সে প্রোডাক্টটা বাদ দিয়ে দিবেন? না, সেটার একটা নির্ধারিত মানদণ্ড থাকে, প্লাস মাইনাস আর কি, যেটা একটা রেঞ্জ থাকে যে ম্যাক্সিমাম এতটুকু লেভেল পর্যন্ত আমরা নিব, মিনিমাম এতটুকু লেভেল পর্যন্ত আমরা নিব। তো টয়টা গাড়ির ক্ষেত্রে ওরা যেহেতু ওদের প্রোডাকশন সিস্টেম, তো ওদের বিষয়টা আসলে সিক্রেট, খুব গোপনীয় ইনফরমেশন, তো এগুলো পাবলিক প্ল্যাটফর্মে আসলে ডিসকাস করা যাবে না। বাট আমি একটা কোম্পানিতে জব করেছিলাম একদম প্রথমকার দিকে, তাদের এক্সাম্পলটা বলতে পারি। তো তারা আপনার একটা তৈরি করতো। সেটা হচ্ছে যে উম, আপনারা যে কার গুলো দেখে থাকেন, কার অথবা ট্রাক অথবা বাস, প্রত্যেকটার মধ্যে একটা সাসপেনশন সিস্টেম আছে। সাসপেনশন সিস্টেম কি, এটা গুগল করে সার্চ করে ছবি দেখে নিন, ঠিক আছে। নর্মালি চাকা যেটা থাকে এই চাকাটা, চাকা যে সামনের দু চাকা এবং পিছনের দু চাকা, কারের মধ্যে কারের এক্সাম্পল দিচ্ছি, এই চারটা চাকা এটা সাসপেনশন সিস্টেমের কারণে ঘুরে। তো সাসপেনশন সিস্টেম অনেকগুলো পার্টস একসাথে করে কিন্তু একটা সাসপেনশন সিস্টেম তো তৈরি করা হয়, এই কারণে এটা সিস্টেম। হ্যাঁ।
মানে স্মল স্মল পার্টস নিয়ে এটা পুরো একটা সিস্টেম তৈরি করা হয়। তো সার্চ প্রসেস সিস্টেম আপনার মধ্যে একটা পার্টস ছিল, যেটা হচ্ছে ওই কোম্পানিটা, আমাদের কোম্পানিটা তৈরি করতো। তো সেখানে ওই কোম্পানিটা তৈরি করার পরে তারা যে কাজটা করতো সেটা হচ্ছে তারা চেক করতো। তো অনেক সময় দেখা যায় এই পার্টস গুলো হচ্ছে আপনার উম, মানে মেটাল পার্ট ছিল, ঠিক আছে। তো মেটাল পার্ট যেহেতু, এগুলো তৈরি করার সময় অনেক সময় কোনোটা গায়ে দাগ পড়তো। হুম, দাগ পড়তো, বা কোনো একটা কিছু একটু ময়লা লাগতো, অথবা দেখা গেছে যে একটু সোজা হওয়ার কথা কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে, এই ধরনের কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট তারা থাকতো। তো এই জিনিসগুলো কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে দেখা হয়ে থাকে। তো এখন এখানে দেখেন, এখানে ওই জিনিসটা লেখা আছে যে কোয়ালিটি কন্ট্রোল চার্ট, বা এটা অনেকে কোয়ালিটি কন্ট্রোল না বলে শুধু কন্ট্রোল চার্টও বলে। তো আপনারা বোঝার সুবিধার্থে কোয়ালিটি কন্ট্রোল চার্ট এটা মনে রাখলে হবে। সো কোয়ালিটি কন্ট্রোল চার্টস আর ফ্রিকুয়েন্টলি ইউজড ইন ম্যানুফ্যাকচারিং অ্যাজ এ মেথড ফর কোয়ালিটি কন্ট্রোল। এই যে যেটা বললাম যে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোলের জন্য এটা ইউজ করা হয়। ইচ আওয়ার দ্য এভারেজ আউটপুট অফ দি প্রসেস ইজ মেজার্ড। মানে উৎপাদনটা তো ঘন্টা প্রতি হিসাব করা হয়ে থাকে, হাওয়ারলি হিসেবে, ঠিক আছে, প্রতি ঘন্টায় কতটুকু উৎপাদন করেছে। তো এটা এভারেজ বা গড় আউটপুটটা যেটা, সেটা মেজার করা হয়। যেমন প্রতি ঘন্টায় আমরা গড়ে কতটা বস্তা তৈরি করতে পারবো, বা প্রতি ঘন্টায় আমরা যদি বলি টয়টা কোম্পানির ক্ষেত্রে প্রতি ঘন্টায় আমরা কতটা কার বডি তৈরি করতে পারবো। হুম, ওকে। সো ফর এক্সাম্পল, দ্য এভারেজ ওয়েট অফ 10 ব্যাগস অফ সুগার, 10 ব্যাগ সুগারের ক্ষেত্রে, টু অ্যাসেস ইফ দি প্রসেস ইজ স্টিল ইন কন্ট্রোল। 10 ব্যাগ সুগারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ওরা কন্ট্রোলে আছে কিনা। ফর এক্সাম্পল, if the machine puts an average the correct amount of sugar in the bags when the process is greater than upper control limit or is less than lower control limit, and an alarm is raised that the process is out of control, that means the machine needs to be adjusted because it either puts too much or not enough sugar in the bags. The question is how to set the control limit, since the random process naturally fluctuate around the center or the target time. আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমি একটু আগে যে পার্টস তৈরির এক্সাম্পলটা দিলাম, যে শ্বাস প্রশ্বাস সিস্টেমের একটা মেটাল পার্টস তারা তৈরি করতে, খুবই ছোট একটা পার্টস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পার্টসটা যদি আইডিয়াল, যে পার্টসের যে আইডিয়াল ইমেজটা আছে, মানে মানে এভারেজ যে লিমিটে আছে, সেটার মধ্যে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু কোনো কারণে আপনি ধরেন পার্টসের লম্বা হওয়ার কথা 10 সেন্টিমিটার, সে জায়গায় সেটা হলো 9.5 সেন্টিমিটার, বা 9.57 সেন্টিমিটার, মানে কম। অথবা লম্বা হওয়া ছিল 10 সেন্টিমিটার জায়গায় সেটা হলো 10.25, 30, 30, 7, হ্যাঁ, এরকম সেটা বাড়তি হলো। তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে প্রোডাকশন প্রসেসে কোনো সমস্যা আছে কিনা। এখনকার যুগের, মানে নর্মালি এখনকার লেটেস্ট টেকনোলজির কথা বলতেছি, লেটেস্টের ক্ষেত্রে এখন এই কাজটা করে থাকে মূলত রোবট। মানে আগে যে কাজটা হতো সেটা হচ্ছে আগে ম্যানুয়ালি পুরো কার প্রস্তুতের কাজটা করা হতো। বাট এখন এই জিনিসটার ক্ষেত্রে মানে প্রোডাকশন প্রসেসের প্রায় 40%-এর মতো কাজ, 40 to 60%-এর মতো কাজ কিন্তু করে এখন কার তৈরির ক্ষেত্রে আপনার রোবট থাকে, সে রোবটে কাজটা করে। যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে একটা কারের যে আমরা বডি দেখি, এই বডিটা তো আর এমন না যে এটা স্টিল কাটলে এটা এরকম করে আসে। এই বডিটা কিন্তু ক্ষুদ্র 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 অনেকগুলো অংশ একসাথ করে এই বডিটা তৈরি করা হয়। তো এই বডিটা তৈরি করার ক্ষেত্রে কোনটার মেজারমেন্ট কত হবে, তারপর আপনার কোন দিকে কতটুকু মেজারমেন্ট হবে, দরজার দৈর্ঘ্য কত হবে, জানালার কতটুকু দৈর্ঘ্য হবে, গ্লাস কতটুকু হবে, এই জিনিসগুলোর একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে। সেটাই হচ্ছে মূলত সেন্টার লাইন বা মিউ। এখন এটা থেকে এটা যদি উপরে বা নিচে চলে যায়, তখন অটোমেটিক্যালি ওখানে প্রোডাকশনে তাদের কিছু বাতি থাকে। যেমন রেড কালার, যেটা যখন রেড লাইট জ্বলে এটা হচ্ছে মানে অ্যালার্ম, তার মানে হচ্ছে কন্ট্রোল লিমিট যেটা ছিল আমাদের এভারেজ সেটা পার করে গিয়েছে। তো পার করার পরে সেটা কি কি পার হয়েছে, সেটা কি বেড়েছে না কমেছে, সেটা নর্মালি ম্যানুয়ালি চেক করে তখন জানা যায়। ওকে, মেশিন লাইফ টাইমের ক্ষেত্রে এরা একটা এক্সাম্পল এখানে দিয়েছে। সেটা হচ্ছে ধরেন সাপোজ 1,000 আইডেন্টিক্যাল কম্পোনেন্টস আর মনিটরড ফর ফেলিউর আপ টু 50,000 আওয়ার্স, দেন দ্য আউটকাম অফ সাচ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ টিপিক্যালি সামারাইজড বাই দ্য কিউমুলেটিভ লাইফ টাইম টেবিল অ্যান্ড প্লট। ওকে, সেটা হচ্ছে এটার একদম সহজ এক্সাম্পল। মানে যদি আপনারা চান সেটার এক্সাম্পল হতে পারে, আপনারা সবাই তো মোটামুটি ল্যাপটপ ইউজ করেন, কারণ আমরা অনলাইনে যে দিয়ে করতেছে এখন। ল্যাপটপে যে পার্টস গুলো থাকে, যেমন কিবোর্ডে যে কি গুলো থাকে, এগুলোকে কিন্তু অনেকবার চেক করা হয়, চেক কোয়ালিটি কন্ট্রোল করে কিন্তু এগুলাকে মানে পাঠানো হয়, বা এগুলোকে কাস্টমারদের কাছে সেল করা হয়। হুম, বা ডিস্ট্রিবিউট
যে কথা সেটা করা হয়। তো এক্ষেত্রে প্রত্যেকটারই কিন্তু একটা তাদের একটা সার্টেন একটা লাইফ টাইম থাকে। মানে একটা ল্যাপটপ যদি আপনি মনে করেন যে এটা আমি 20 বছর ইউজ করবো, সেটা আজকের যুগে পারবেন না। হ্যাঁ, তবে সেটা যদি একদম মেড ইন জাপান হয়, তাহলে আপনি সেটা হয়তো 20 বছর ইউজ করতে পারবেন। যেমন এটার এক্সাম্পল হচ্ছে, আমি যে পিসিটা ইউজ করেছিলাম ভার্সিটিতে থাকতে, থার্ড ইয়ারে লাস্ট সেকেন্ড ইয়ারে লাস্ট সময় ওই পিসিটা আমি কিনেছিলাম। এক লোক জাপান থেকে এনেছিল। তো মানে কি, আমি কিনেছিলাম মানে আমার আব্বা কিনে দিয়েছিল। তো ওটা সেকেন্ড হ্যান্ড পিসি ছিল, পেন্টিয়াম 3। যদিও তখন কিন্তু মার্কেটে অলরেডি মানে কোরাই 5 এটা চলে। পেন্টিয়াম 3 তখনকার মার্কেটের তুলনায় কমসে কম 10 থেকে 15 বছর পিছনে ছিল। বাট তারপরেও সেই পিসিটা আমি খুব ভালোভাবে ইউজ করছি, এবং নেট সার্চ করা, স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা ওই পিসিতেই করছি। ওই পিসির র্যাম ছিল মাত্র 512 মেগাবাইট, এবং হার্ড ডিস্ক ছিল হচ্ছে আপনার 20 20 জিবি ছিল হচ্ছে ওটা হার্ড ডিস্ক। এবং সেই পিসি এখনো আছে, ভালো আছে, চলে এখনো, জাপানের এনইসি কোম্পানির। কিন্তু সেই জায়গায় আপনি যদি অন্যান্য দেশের তৈরি জিনিস তৈরি মানে ইউজ করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু এতদিন যাবে না। সেটা একটা সার্টেন লাইফ থাকে। আর বর্তমান যুগে তো কোম্পানিগুলো আরো এখন ওরা নিজেরাই সচেতন বেশি। এখন কি, এখন ধরেন অ্যাপলের জিনিস মোটামুটি তাদের একটা মানে সুনাম আছে মার্কেটে, যে ওদের জিনিসগুলো অনেক দিন মানে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ওদের জিনিসের আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওদের জিনিস 3 4 বছর পরে আপনি আর ইউজ করতে পারবেন না, কারণ তারা প্রতি বছরই নতুন নতুন যেহেতু মডেল আনতেছে। সো একবার নতুন মডেল আসলে আপনারটা কিন্তু ওল্ড হয়ে যাচ্ছে। মানে একটা সময় যে আপডেটের যে বিষয়টা, সিস্টেম আপডেট ফোনের ক্ষেত্রে বলেন বা ল্যাপটপের ক্ষেত্রে বলেন, সেটা কিন্তু একটা সার্টেন পিরিয়ড পার হওয়ার পরে তারা অফ করে দেয়। মানে সেটা নর্মালি মানে অন আর এভারেজ 4 থেকে 5 বছর। তখন আর সেখান থেকে কিন্তু এটা আপনার কাজ করবে না। সো মেশিন লাইফ টাইমের এক্সাম্পলটা এরকম করে আমি আপনাদেরকে দিলাম। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্টের আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে আপনারা সবাই আশা করি প্লেন আহ, দেখেছেন তো। প্লেন তৈরি করার ক্ষেত্রে পৃথিবীতে অনেক কোম্পানি আছে, যদিও আমরা ম্যাক্সিমাম কোম্পানিগুলোর নাম শুনে থাকি, যেটা সেটা হচ্ছে এক মানে প্যাসেঞ্জার এয়ার বা কমার্শিয়াল এয়ারলাইন্স এর মানে এয়ারক্রাফটের ক্ষেত্রে একটা হচ্ছে বোয়িং, আর একটা হচ্ছে এয়ারবাস। বাট রাশিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানিও আছে যারা কিন্তু প্লেন তৈরি করে, ইভেন জাপানিজ কোম্পানিও আছে। হ্যাঁ, জাপানিজ কোম্পানি থাকলেও তারা নর্মালি কমার্শিয়াল যে প্লেন গুলো আছে, তারা নর্মালি লোকাল ক্ষেত্রে তারা ইউজ করে থাকে। এবং মানে আপনার কি বলে পার্সোনাল জেট মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা যে কোম্পানি এটা আছে তারা ইউজ করে থাকে। যেমন আপনারা হোন্ডা কোম্পানির কথা জানেন। হোন্ডা, অনেকেই জানে যে হোন্ডা শুধু গাড়ি তৈরি করে বা মোটরসাইকেল, বাট হোন্ডা কিন্তু প্লেনও বানায়। এবং সেই প্লেনটা হচ্ছে নর্মালি হোন্ডা জেট, যেটা হচ্ছে পার্সোনাল জেট ক্যাটাগরি। মানে যারা পার্সোনাল প্লেন ইউজ করতেছে, যাদের অনেক টাকা পয়সা আছে, আর তারা নর্মালি হচ্ছে হুন্ডা জেট তারা হচ্ছে ইউজ করে থাকে। ওকে। তো র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে 4 ইঞ্জিন এয়ারপ্লেন ইজ এবল টু ফ্লাই অন জাস্ট 1 ইঞ্জিন অন ইচ উইং। আচ্ছা, সেখানে দেখেন একটা আমরা প্লেন দেখতে পাচ্ছি, এটা কোন কোম্পানি আমরা জানি না। সো রিগার্ডলেস অফ এভরিথিং আমরা ধরে নিলাম যে এটা একটা প্লেন, আমরা ছবি দেখতে পাচ্ছি। এবং প্লেনে দুটো ইঞ্জিন আছে। নর্মাল ইঞ্জিনগুলো মানে এরকম অবস্থায় থাকে, এখানে দুটো ইঞ্জিন থাকতে পারে, মানে বা দুপাশে দুটো করে মোট 4টা ইঞ্জিন থাকতে পারে। সেখানে 4টা ইঞ্জিন আছে। এখন এই ইঞ্জিনগুলো যেটা আছে, আপনার প্রতিটা পাখার নিচে মানে বাম সাইডের পাখার নিচে দুটো ইঞ্জিন, ডান সাইডের পাখার নিচে দুটো ইঞ্জিন, মোট 4টা ইঞ্জিন আছে। এখন এখানে চিত্র কি বলা হয়েছে, এয়ারপ্লেন উইথ 4 আনরিলায়েবল ইঞ্জিন, 4টা আনরিলায়েবল ইঞ্জিন কি কারণে? কারণ এখানে যে ইঞ্জিনগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, সিস্টেম ফেলিউর করতে পারে। কিভাবে সেটা আমরা যদি দেখি, যেমন এখানে নাম্বার দি ইঞ্জিস, একটা হচ্ছে লেফট উইং এর ক্ষেত্রে 1 2, এবং আমরা যদি রাইট উইং এর ক্ষেত্রে ধরি, ডান সাইডের ক্ষেত্রে হচ্ছে 3 4। আচ্ছা, অবজার্ভ হুইচ ইঞ্জিন ওয়ার্কস প্রপারলি ডিউরিং এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। এখন এখানে কি আমরা অবজার্ভ করে বলতে পারবো যে কোন ইঞ্জিনটা আসলে ভালো করে চলতেছে না? এটা বলা মানে এভাবে আমরা বলতে পারবো না। বাট আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে পারবো দেয়ার আর, বিশেষ করে এখানে যেহেতু দুপাশে দুটো করে ইঞ্জিন আছে এবং টোটাল 4টা ইঞ্জিন আছে, তাহলে আমরা যদি এরকম বলি যে 2 to the power 4 ইজ ইকুয়াল টু 16 পসিবল আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট। মানে আমরা যদি এখানে এক্সপেরিমেন্ট বা পরীক্ষণ চালাই, তাহলে সেটার ফলাফল আসতে পারে 16 রকমের। কারণ আমাদের প্রতি সাইডে দুটো করে ইঞ্জিন আছে, এবং সেই ইঞ্জিনগুলো মিলে আমাদের টোটাল ইঞ্জিনের সংখ্যা কত, 4টা। 2 to the power 2 উপরে যখন আমরা 4 পাওয়ার দিয়ে দিব, তখন এটা 16টা পসিবল আউটকাম হতে পারে। তাহলে হুইচ আউটকামস লিড টু সিস্টেম ফেলিউর, তাহলে প্রশ্ন উঠতে পারে যে কোন আউটকামটা সিস্টেম ফেলিউরকে নির্দেশ করতেছে, মানে যখন সকল ইঞ্জিন 4টা ইঞ্জিনই ফেল করবে। মোর এভার ইফ দ্য প্রবাবিলিটি অফ ফেলিউর উইথিন
time period is known for each of the engines, what is the probability of the failure for the entire system? Again, this can be used at a random experiment. এখন কিন্তু এক্ষেত্রে যদি আমরা এই ধরনের কোশ্চেনগুলো চিন্তা করি, যে একটা নির্দিষ্ট সময় পরে আমরা যদি মনে করি যে যে কোন ইঞ্জিনটা নষ্ট হতে পারে বা কোন ইঞ্জিনটা বন্ধ হতে পারে, তাহলে কি আমরা পুরো সিস্টেম কখন বা কবে নাগাদ ফেলিউর হতে পারে, ফেল করতে পারে, সেটাকে আমরা বের করতে পারবো কিনা? এই ধরনের বিষয়গুলো আমরা নর্মালি র্যান্ডম এক্সপেরিমেন্টের মাধ্যমে চিন্তা করে থাকি। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা কি, অলদো উই ক্যানট প্রেডিক্ট দ্য আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট উইথ সার্টেনটি, উই ইউজুয়ালি ক্যান স্পেসিফাই আ সেট অফ পসিবল আউটকামস। দিস গিভস দ্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট ইন আওয়ার মডেল অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা র্যান্ডম যখন একটা এক্সপেরিমেন্ট করে থাকি, তখন আমরা আমাদের একটা স্যাম্পল স্পেস থাকে। স্যাম্পল স্পেসটা কি, দ্য স্যাম্পল স্পেস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ দ্য সেট অফ অল পসিবল আউটকামস অফ দ্য এক্সপেরিমেন্ট। সহজ কথা হচ্ছে, আপনি যখন একটা এক্সপেরিমেন্ট করবেন, সে এক্সপেরিমেন্টটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন আমি কোয়েন টসের কথা বলেছি, তার পরবর্তীতে আপনি বলেছি হচ্ছে ছক্কার গুটি চাল চালার কথা, ঠিক আছে? তো আপনি যদি কয়েন টস করেন, তখন সেখানে হেড বা টেলের মধ্যে যে কোনো একটা আসতে পারে। মানে আমি যদি আমাদের দেশে পার্সেপ্টিভ আমরা কি চিন্তা করি, তাহলে হচ্ছে কি, যমুনা বহুমুখী সেতু অথবা হচ্ছে শাপলা ফুল, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। আবার আপনি যদি আহ, গুটির চাল চালান, তাহলে ছয়টার মধ্যে যে কোনো আউটকাম সেখানে কি আসতে পারে। তো এই আউটকাম গুলো হচ্ছে আসার ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে, আমরা যদি আহ, মানে একটা কয়েন যদি আমরা যদি গুটি চালাই, তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো আউটকাম আসতে পারে। তার মানে আমাদের এখানে স্যাম্পল হিসেবে হচ্ছে আপনার যতগুলো পসিবল আউটকাম আমরা পেতে পারি। এখন সেটা কিভাবে আমরা দেখব? স্যাম্পল স্পেসকে আমরা নর্মালি এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে? যেমন আমরা যদি কাস্ট 2 ডাইস কনজিকিউটিভলি, আমরা ধরেন আমাদের কাছে একটা ডাইস আছে, মানে গুটির চাল আছে, যেটা আমরা দুইবার পরপর দুইবার যদি সেটা আমরা চালি, তখন সেক্ষেত্রে ধরেন প্রথমবার চাললে 1 আসলো, তারপর আবার 1 আসলো, তারপর বার চাললাম 1 আসলো, 2 আসলো, 1 আসলো, 6 আসলো, এরকম করতে করতে দেখা গেল যে সর্বশেষ ছয় ছয় আসলো, মানে দুটোতেই 6 আসলো। আবার আমরা যদি বলি যে লাইফ টাইম অফ এ মেশিন ইনডেক্স, একটা মেশিন বা একটা ল্যাপটপ কতদিন টিকবে, তখন সেটা একটা পজিটিভ নাম্বার হবে। ঠিক আছে? এখানে কিন্তু এটা নেগেটিভ নাম্বার কিন্তু হবে না, খেয়াল রাখবে মেশিন কতদিন দেবে। আবার যদি বলে থাকি যে মিস করার কথা আমি বলেছিলাম, দ্য এভারেজ নাম্বার অফ কল আপনার কতটুকু হতে পারে। আবার যদি আপনার ফ্রেন্ডের ক্ষেত্রে ফ্রেন্ডের হাইটটা দেখে সেটা হচ্ছে একরকম। তাহলে notice that for modeling purposes, it is often easier to take the sample space larger than necessary. For example, the actual lifetime of a machine would certainly not span the entire positive real axis, and the heights of the 10 selected people would not exceed 3 meters. এভাবে হচ্ছে আমরা আপনার স্যাম্পল স্পেসটা দেখে থাকি। মানে র্যান্ডম এক্সপেরিমেন্টের ফলে আমরা যে আউটকামটা পেয়ে থাকি, সে আউটকামের সেট, যতগুলো আউটকাম আছে, সব আউটকামের সেট মিলে তৈরি করা হয় স্যাম্পল স্পেস। তারপরে হচ্ছে ইভেন্টস। ওফেন উই আর নট ইন্টারেস্টেড ইন এ সিঙ্গেল আউটকাম, বাট ইন ওয়েদার অর নট ওয়ান অফ দ্য গ্রুপস অফ আউটকামস ওখান। আমরা সাধারণত একটা আউটকাম না, একাধিক আউটকাম বা গ্রুপ অফ আউটকামে আমরা বিশ্বাস করে থাকি, বা আমরা মানে দেখার চিন্তা করে থাকি। Such subsets of the sample space are called events. Okay, events will be denoted by capital letters A, B, C. We say that event A occurs if the outcome of the experiment in one of the elements in A. আচ্ছা, সেটা হচ্ছে আমরা যদি বলে থাকি যে আপনার কাছে যে দি ইভেন্ট দ্যাট এ মেশিন লিভস লেস দেন 1000 এর, ধরেন আপনার একটা কারখানার জন্য আপনার একটা মেশিন কিনলেন, যে মেশিনটা জুতো তৈরি করতে পারে। তো জুতো তৈরি করার ক্ষেত্রে আপনি দেখলেন যে তারা বলেছিল যে এই মেশিনটা সর্বোচ্চ 1000 দিন চলতে পারে, এর বেশি এটা চলতে পারে না। তখন 1000 দিন যদি সর্বোচ্চ চলার চেষ্টা করে, তখন সেটা হচ্ছে এ 0,1000। ওকে। আবার এখানে কয়েন টসিং এর ক্ষেত্রে এই জিনিসটা তাদের হচ্ছে আছে। এবার আমরা দেখে থাকি সিন্স ইভেন্টস আর সেট, মোটামুটি আপনার যদি ইভেন্টের ধারণাটা মানে হচ্ছে কি, ইভেন্ট মানে হচ্ছে মূলত এটা সেটের ধারণা। সেটের ধারণা আপনারা ক্লাস 9-10-এ পড়েছেন, সাধারণ গণিতও ছিল, উচ্চতর গণিতও ছিল। আশা করি সেটের ধারণা আপনাদের খেয়াল আছে। আচ্ছা, সেটের ধারণার ক্ষেত্রে এখন মূলত সেট থেকে 4টা জিনিস আমরা এখানে ইউজ করব। কি কি? এক হচ্ছে এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি মানে হচ্ছে মূলত ইভেন্ট। মানে এখন আমরা এই সেটের ধারণাটাকে
প্রবাবিলিটি ধারণাতে কনভার্ট করব। প্রথমে হচ্ছে আমাদের ইউনিয়ন সেট, এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা প্রবাবিলিটি ক্ষেত্রে হবে এরকম, হচ্ছে এ ইউনিয়ন বি ইজ দ্য ইভেন্ট দ্যাট এ অর বি অর বোথ ওকার্স। মানে আপনি যদি দেখেন যে একটা ঘটনা, যেটা হচ্ছে দুটো ঘটনা আছে বা এক্সপেরিমেন্ট আছে, হয় একটা হচ্ছে, না হলে হচ্ছে আরেকটা হচ্ছে, কিংবা দুটোই একসাথে হবে, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। বা আরেকটা সেটের ধারণা আমাদের, যেটা আমাদের এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ইজ দ্য ইভেন্ট দ্যাট বোথ এ অ্যান্ড বি বোথ ওকার। যদি এ অ্যান্ড বি দুটো একসাথে ঘটতে হয় তাহলে হচ্ছে আপনার এ ইন্টারসেকশন বি হবে। তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট সি। আমরা এটাকে নর্মালি বলে থাকি এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইজ দ্য ইভেন্ট দ্যাট এ ডাজ নট ওকার। যদি এ ঘটার শোনো সম্ভাবনা বা প্রবাবিলিটি না থাকে তাহলে হচ্ছে এ কমপ্লিমেন্ট। তারপর হচ্ছে এ সাবসেট অফ বি। দেন ইভেন্ট এ ইজ সেড টু ইমপ্লাই ইভেন্ট বি। ঠিক আছে, দেন ইভেন এ ইজ সিমিলার টু ইভেন বি। আবার যদি এরকম থাকে যে দুইটা ইভেন এ আর বি যাদের আউটকাম গুলো মোটেও কমন নয়, মানে এ ক্যাপ বি যদি বা এ ইন্টারসেকশন বি আপনি দেন, তাহলে সেটা আসবে ফাঁকা সেট। ফাঁকা সেটের ক্ষেত্রে এই ধরনের ইভেন্টকে আমরা বলতেছি ডিসজয়েন্ট ইভেন্ট। Okay. Now, the third ingredient in this model for a random experiment is the specification of the probability of events. এখন প্রবাবিলিটিটা মানেটা কি? এটা হচ্ছে it tells us how likely it is that a particular event will occur. একটা পার্টিকুলার ইভেন্ট বা ঘটনা ঘটতে পারে, সেটা নর্মালি আমাদের প্রবাবিলিটি ধারণার মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো এখানে প্রবাবিলিটি একটা ডেফিনিশন আছে। আর প্রবাবিলিটি পি ইজ a rule function which assigns a positive number to each event and which satisfied the following axioms. P probability of P is greater than or is equal to zero, মানে কোনো একটা বিষয়ের প্রবাবিলিটি সবসময় জিরোর চাইতে বেশি হবে অথবা শূন্যের সমান হবে, কখনোই শূন্যর কে ক্রস করা যাবে না, তার মানে কি কখনোই এটা মাইনাস হবে না। ওকে। তারপর হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্টস ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। মানে যে কোনো কিছুর যদি প্রবাবিলিটি, সেটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এক। ফর এনি সিকুয়েন্স এ ওয়ান কমা এ টু অফ ডিসজয়েন্ট ইভেন্টস উই হ্যাভ দিস। ঠিক আছে, আমার মনে হয় আজকে এতটুকু পর্যন্তই থাক। আর কেউ তো আসছো না, মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে খেয়াল রাখেন। নেক্সট ক্লাসে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে যে প্রবাবিলিটির আরো কিছু জিনিস পড়ে, আমরা প্রবাবিলিটি প্রিন্সিপাল আছে কিছু, সেই জিনিসগুলো পড়ে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে মুভ করব। সেই ডিস্ট্রিবিউশনে আসলে ডিস্ট্রিবিউশনের একদম ডিটেলস আমাদেরকে মূলত জানতে হবে। অনেকে আমাকে বইয়ের কথা মানে জিজ্ঞেস করে। আমি আসলে কোনো স্পেসিফিক বই থেকে কিন্তু পড়াই না। হুম যে সময় যে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানে লেখাটা ভালো বা মোটামুটি এটা পড়লে আপনারা সহজে বুঝতে পারবেন, সেই জায়গা থেকে পড়ে। কারণ প্রবাবিলিটি নিয়ে পৃথিবীতে অনেকগুলো বই আছে। এখন আমি যদি আপনাদেরকে নির্ধারিত একটা বইয়ের নাম বলতে যাই তাহলে সেটা ভুল হবে একটা, মানে সেটা এতটা ভালো হবে না। কারণ কি, প্রত্যেক মানুষের লার্নিং প্যাটার্ন হচ্ছে ডিফারেন্ট। তো আমার ক্লাসে আমি যে জিনিসটা মানে চেষ্টা করি, সেটা হচ্ছে যে জিনিসটাকে একেবারে সহজ করে নিয়ে আসা। যেমন প্রবাবিলিটি যে কোনো বই যদি আপনারা খুলেন, ওটা আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখবেন যে কতগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং অদ্ভুত ধরনের সাইন সিম্বল এই ধরনের বিষয়গুলো আছে। তখন আপনার প্রবাবিলিটি দেখে পড়ার বদলে আপনার ভয় সৃষ্টি হবে বেশি। বাট আমি জিনিসটা চাই না। আমি চাই যে আপনারা ভালো করে পড়ে শিখেন। এ কারণে নানা ধরনের বই ইউজ করে যে সময় যা জায়গা থেকে যে জিনিসটা সহজ, সেই জিনিসটা আমি কাবার দেওয়ার চেষ্টা করি। ওকে, এই কারণে মানে আমার ক্লাসের কোনো স্পেসিফিক বই নেই। তো ঠিক আছে তাহলে ওকে আমি স্যার, ওই তাহলে আমরা নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে ডিস্ট্রিবিউশন যেটা বললেন ওইটা ডিস্ট্রিবিউশনটা, হ্যাঁ আমরা ডিস্ট্রিবিউটেড ওটার দিকে প্রবাবিলিটি। মুভ করবো। হ্যাঁ, আজকে আচ্ছা। তো দেখলাম বাকি দেখি দুইজন আসলো না, ওনারা আবার কেন? আর আমাদের ক্লাসের একজনের, উনি আজকে বললো ওনার সাথে খুবই মারাত্মক ছিনতাইকারী ওনাকে ছুরি দিয়ে আঘাত করে ওনার আঙ্গুল কেটে ফেলছে, পায়ে আঘাত পাইছে, উনি শিট, হাসপাতালে এটা কে? কি নাম ওনার? ওমর ভাই যে ছিল, এক ক্লাসে প্রশ্ন করতে অনেক বেশি উনি। হ্যাঁ হ্যাঁ,
আল্লাহ, ওই কারণে উনি জয়েন করেন। আমিও চিন্তা করি যে হ্যাঁ, উনি উনি তো মোটামুটি ক্লাসে কমন ক্লাস ছিলেন। ওয়াইজ করে। আজকে আমাকে মেসেজ করছে যে স্যার আমি তো হাসপাতাল থেকে এই যে কয়েকদিন হলো ডিসচার্জ পেলাম, এখনো ফুল রিকভার হয়নি, আমি রিকভার হলে আসবো। আমি বলছি সমস্যা নেই, আপনি সেভে হুম থাকেন, হুম। এটাই ভালো। ও বাড়িতে যাচ্ছিল নাকি রাত্রে 8টা 9টার ও, দিকে, ওনাকে ধরে ওনার সাথে এই অবস্থা হলো। আমি বলি, খুবই আনফরচুনেট কঠিন আসলে। অবস্থা। সবাই হুম হুম। সাবধানে থাকবেন, এছাড়া তো আর কিছু বলার নেই আসলে। সেটাই সেটাই, জি স্যার, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, জি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম আর স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সোমবারে ক্লাস, নেক্সট সোমবারে আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।